ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আজকে আমি আপনাদের আরও একটা সত্যি ঘটনা অবলম্বনে আর একটা তদন্ত কাহিনী পড়ে শোনাবো, যেটা অবশ্যই গোয়েন্দাপীঠ লালবাজার থেকেই নেওয়া, সুপ্রতিম সরকারের লেখা। তো চলুন বেশি দেরি না করে আজকের সেই ভয়ানক খুনের ঘটনা এবং তার তদন্ত কাহিনী জেনে নেওয়া যাক। আজকে আমরা শুনব মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। লেখক সুপ্রতিম সরকার। 30শে জানুয়ারি 1954, ভোর 5:15, বড়জোর 5:30। ভোর হয়েছে, সকাল নয়। রাসবিহারী থেকে চেতলার দিকে যেতে ডান হাতে কালীঘাটের বাস্তুহারা বাজার। দোকানপাটে ঝাঁপ খুলতে খুলতে সে আরও অন্তত কয়েক ঘন্টা। বাজারের সাফাই কর্মীদের বেশিরভাগই অবশ্য উঠে পড়েন দিনের আলো ফুটতে না ফুটতেই। বেলা একটু বাড়লেই মেলা লেগে যাবে যে লোকের। আগে থেকে সাফ সূত্র করে না রাখলে পরে সামলে ওঠা দায়। এমনই একজন কর্মীর প্রথম চোখে পড়ল কাগজের মোড়কগুলো, 3টে পাশাপাশি পড়ে রয়েছে কেওড়াতলা শ্মশানের কাছে একটি শৌচালয়ের পাশে। সে তো কত কিছুই এদিকে ওদিকে পড়ে থাকে, কিন্তু এই তো অন্যরকম, প্রথম দর্শনেই আঁতকে ওঠার মতো। নারকেল দড়ি দিয়ে বাঁধা কাগজের মোড়কগুলোর একটার কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। শুকিয়ে যাওয়া রক্তের লালচে ছোপ কাগজে। ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে 2টো আঙুল। ডাক্তার বুদ্ধি হওয়ার প্রয়োজন নেই, এক ঝলকেই দেখলে বোঝা যায় আঙুলটা মনুষ্য দেহের। অতঃপর আতঙ্কিত চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো দ্রুত। খবর গেল টলিগঞ্জ থানায়। অফিসাররা এসে কৌতূহলী ভিড় সরালেন। প্রথমে খোলা হলো মোড়ক। 1-এর পর 2 আর 2-এর পর 3। বেরোলো 2টো হাতের টুকরো টুকরো খণ্ড। বাহুমূল থেকে কনুই, আর কনুই থেকে আঙুল, একেবারে ছিন্ন ভিন্ন। কাগজের মোড়কটি দেখা হলো খুঁটিয়ে। 21শে নভেম্বর, যুগান্তর কাগজ। 30শে জানুয়ারি 1954, একেবারে ভর দুপুর। সবে খেয়ে উঠেছেন কালীঘাট পার্কের বহুদিনের দারোয়ান। শীতের ঝিম ধরা দুপুরে ইতস্তত ঘুরছেন গাছগাছালিতে ঘেরা উদ্যানের এদিক সেদিক, রোজকার অভ্যাস মতোই। ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল একটা আম গাছের পেছনে। ঝোপঝাড় আগাছার জঙ্গলে কি পড়ে আছে ওগুলো? 4টে কাগজের মোড়ক, বাঁধা ওই নারকেল দড়ি দিয়েই। কৌতূহলবশত খুলেই ফেললেন। ভিতরে যা দেখলেন, ঊর্ধ্বশ্বাস ছোটাছুটি করে এরপর শখানেক পথ চলতি মানুষের ভিড় জুটিয়ে ফেলতে লাগলো, খুব বেশি হলে মিনিট 2। একটি মোড়কে হাঁটু থেকে কাটা 2টি পায়ের অংশ। দ্বিতীয়টিতে নারী শরীরের উপরিভাগ ত্রিখণ্ডিত অবস্থায়। 3 নম্বর মোড়কে রয়েছে ধড় থেকে আলাদা করে দেওয়া মাথা। সেটির আবার নাক, কান, ঠোঁট আর চুলবিহীন। মুখের চামড়া ছেঁচে তুলে নেওয়া হয়েছে। আঘাতের তীব্রতায় চূড়ান্ত বিকৃত করে দেওয়া হয়েছে মুখাবয়ব।
কয়েক গাছি চুল, মাত্র কয়েক গাছি লেগে রয়েছে কপালের উপরে। শেষ মোড়কটিতে মিলল একটি ভ্রূণ। যাতে চোখ বুলোলেই মালুম হয় পৃথিবীর আলো দেখার আর বেশি দেরি ছিল না। মৃতা সন্তান সম্ভবা ছিলেন। একেবারে প্রসব মুহূর্ত প্রায় এসেই গিয়েছিল। ফের থানা পুলিশ। খবর পেয়েই টলিগঞ্জ থানার অফিসাররা ছুটলেন ঊর্ধ্বশ্বাসে। সকালের উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে ধন্দ তখনও কাটেনি। লালবাজার থেকেও হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের নিয়ে গাড়ি ছুটল। গন্তব্য বলাই বাহুল্য কালীঘাট পার্ক। চারটি মোড়কই দেখা গেল যুগান্তরে। 21শে নভেম্বর 1953, 10ই জানুয়ারি 1954, 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি 1954। পার্কের চিরুনি তল্লাশিতে পাওয়া গেল আরও একটি মোড়ক। রাখা ছিল একটি বালির বস্তার নিচে, যার ভিতর থেকে বেরোলো 2 উরুর টুকরো টুকরো অংশ। মোড়ার জন্য ব্যবহৃত কাগজ, সেই যুগান্তরী। সাতাশে ফেব্রুয়ারি 1954, মধ্যরাত অনেকটা অতিক্রান্ত। লালবাজার গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুম। লাগাতার জেরায় ধুঁকছেন মধ্য 30-এর যুবক। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে প্রায় সন্ধে নাগাদ, আর চলছে বিরামহীনভাবে। অবলীলায় সব অভিযোগ অস্বীকার করছেন শুরুর কয়েক ঘন্টায়। অনেকটা এমনই হয় জটিল মামলায়। অভিজ্ঞতা থেকে আমরা সেটা জানি। জেরার প্রাথমিক পর্বে অভিযুক্ত কিছুতেই স্বীকার করে না অপরাধ। আত্মপক্ষ সমর্থনে যা বলার, যেভাবে বলার বলতে দেওয়া হয় সব। তদন্তকারীরা বেশ নিরাবেগ নিষ্পৃহতায় শুনতে থাকেন। বক্তব্যের অসঙ্গতিটা লিপিবদ্ধ হতে থাকে নীরবে। একটা সময়ের পরে নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি যখন অজান্তেই ঘিরে ধরে অভিযুক্তকে, আসল খেলা শুরু হয় ঠিক তখন। প্রশ্নের তাস একটার পর একটা ফেলতে থাকেন গোয়েন্দারা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় জবানবন্দির অসঙ্গতি, যার ধাক্কায় বেআব্র হয়ে যায় বয়ানের মিথ্যাচার। ঠিক তেমনটাই হলো সেই রাতে। প্রশ্নের চক্রব্যূহে ক্রমশ দিগ্ভ্রান্ত হতে থাকলেন যুবক। প্রথম দিকের ভাঙবো তবু মচকাবো না ভাবটা কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি। তখন স্নায়ু যে বিদ্রোহ করতে শুরু করেছে সেটা জানান দিচ্ছে কপালের শ্বেত বিন্দু। ভঙ্গুর হয়ে এসেছে রক্ষণ। সমরেন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ওসি হোমিসাইড, বুঝলেন কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আসা স্রেফ সময়ের অপেক্ষা, এবং এলো অল্পক্ষণ পরেই। হ্যাঁ স্যার, স্যার আমি মেরেছি ওকে, কেটে ফেলে দিয়েছি টুকরো টুকরো করে। এছাড়া আর কোনো উপায় ছিল না বলেই মুখ ঢেকে টেবিলে মাথা গুজে দিলেন অভিযুক্ত। সমরেন্দ্র জলের গ্লাস এগিয়ে দিলেন। নিন, খান, অনেক সময় আছে। ধীরে সুস্থে বাকিটা বলুন। রাত তখন পাড়ি দিচ্ছে ভোরের ঠিকানায়। সূর্যের দাপট কিছু পরেই দখল করে নেবে অন্ধকারের। এটা বেলারানী দত্ত হত্যা মামলা। টলিগঞ্জ থানা, কেস নম্বর 116, তারিখ 31/1/54। খুন এবং প্রমাণ লোপাট 302 ও 201 আইপিসি। ছড়িয়ে ছিটিয়ে নারী শরীরের দেহাংশ খবরের কাগজে মুড়ে
বিকৃত এতটাই যে শনাক্তকরণ প্রায় অসাধ্য। সাম্প্রতিক অতীতে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। ইন্টারনেটের দৌলতে সেসব মামলার বিবরণও সহজলভ্য, চিত্রায়িতও হয়েছে সিরিয়ালে আর সিনেমায়। কিন্তু সেই সদ্য স্বাধীনোত্তর সময়ে এমন কেস কলকাতায় কেন? দেশের অন্যত্র বা বিদেশেও আদৌ হয়েছিল কিনা তথ্য নেই প্রামাণ্য। ঘটনা প্রচারিত হওয়ার পর শহর কলকাতায় প্রবল চাঞ্চল্য প্রত্যাশিতই ছিল। চাঞ্চল্যের অভিঘাত ক্ষীণতর হয়েছে সময়ের স্বাভাবিক নিয়মে। কিন্তু বিরলের মধ্যে বিরলতম হিসেবে এই মামলার চিরস্থায়ী স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে অপরাধ গবেষণার ইতিহাসে। নারকীয় হত্যাকাণ্ডের তদন্তভার ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে বিন্দুমাত্র সময় খরচ করলেন না তৎকালীন নগরপাল। দায়িত্ব পড়ল হোমিসাইড শাখার ওসি ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষের ওপর। ময়নাতদন্ত হল 31শে জানুয়ারি। পচন প্রক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দেহাংশে। খণ্ডিত অঙ্গ প্রত্যঙ্গের একটি একটি করে অশেষ অধ্যাবসায় জোড়ার চেষ্টা করলেন ডাক্তাররা। 7-8 ঘন্টার প্রাণান্তকর পরিশ্রমে পূর্ণ বয়স্কা নারী শরীরে রূপ নিল জোড়া লাগানো দেহাবশেষ। দুটি বিশেষত্ব নজরে এলো মৃতদেহে। 1, দুটি পায়েরই পাতা অস্বাভাবিক লম্বা। 2, বাঁ উরুর উপর একটি কাটা দাগ। যিনি পোস্টমর্টেম করলেন তার বক্তব্য ছিল দ্বিধাহীন। মৃত্যু ঘাড়ের কাছে ধারালো কিছুর আঘাতে, যা অ্যান্টিমর্টাম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। শরীরের বাকি অগুন্তি আঘাত চিহ্ন সব মৃত্যুর পর, পোস্টমর্টম ইনজুরিজ যেগুলো। এ পর্যন্ত হলো, কিন্তু আসল কাজই তখনও বাকি। মৃতার শনাক্তকরণ। মুখ তো ক্ষতবিক্ষত, চামড়া বলতে কিছুই প্রায় আর অবশিষ্ট নেই। কে খুন হলেন সেটা না জানলে কিভাবে খুন, কে খুনি সেটা এগোনোর রাস্তাই তো এক প্রকার বন্ধ হয়ে যায় তদন্তে। তাই শেষ চেষ্টা করা হলো। খবর পাঠানো হলো চুঁচুড়া নিবাসী ডাক্তার মুরারিমোহন মুখার্জির কাছে, যিনি তখন কলকাতার কারনানি হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। বিস্তর নাম ডাক্তার। ডাক্তার মুখার্জি এলেন, অক্লান্ত শ্রমব্যয়ও করলেন। মুখের আদল কিছুটা এলো বটে, কিন্তু তা চিহ্নিতকরণের পক্ষে যথেষ্ট ছিল না। পচন ক্রিয়া শুরু হয়ে গিয়েছিল দেহাংশে। না হলে প্লাস্টিক সার্জারি ফলদায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। ভারতের ইতিহাসে অপরাধ তদন্তে সম্ভবত এই মামলাতেই প্রথম প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হওয়া হয়। কলকাতা পুলিশের তরফে ঘটনার বিশদ প্রচার করা হলো। কাগজে মৃতার অবয়বে ছবিও ছাপানো হলো। যা তোলা হয়েছিল ময়নাতদন্তের পর। দিন গড়িয়ে সপ্তাহ পেরোল, সামান্যতম খবরও এলো না। নীলরতন সরকার হাসপাতালের মর্গে দেহ রাখা হলো প্রায় 20 দিন। এরপর মৃতার কপালে আটকে থাকা কিছু চুল, হাতের, কোমরের, পায়ের উরুর কিছু অস্থিমজ্জা সংরক্ষিত করে অশনাক্ত দেহ পুড়িয়ে ফেলা হলো প্রথামাফিক। শনাক্ত করার জন্য কিন্তু চেষ্টা ত্রুটি রাখেনি পুলিশ। যেখানে দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল তার আশেপাশের অন্তত 100 খানেক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুধু শহরে নয়,
রাজ্যের প্রতিটি থানায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছিল, কোথাও কোনো মহিলার নামে মিসিং ডায়েরি হয়েছে কিনা, কিন্তু কোনো সূত্র মেলেনি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, প্রায় মাসখানেক গড়িয়ে গিয়েছে ঘটনার পর। তদন্তে কণামাত্র অগ্রগতি ব্যতি রেখেই কিনারা সূত্র আপ্রাণ চেষ্টাতেও অধরা থাকলে সে শতকরা 90% তদন্তকারীকে একটা সময় গ্রাস করেই অনিবার্য হতাশা, যা ক্রমাগত অবচেতনে বাজাতে থাকে কাটা রেকর্ড। অনেক হলো, এবারে হাল ছেড়ে দেওয়া যাক, কত মামলাই তো কিনারা হয় না। এমতাবস্থায় হতাশাকে প্লেগবৎ পরিত্যাজ্য রাখাটাই সফল তদন্তকারীর কোষ্ঠী পাথর। সমরেন্দ্র হাল ছাড়ার পাত্র ছিলেন না। ফুটবলের তুলনা টানলে ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, ছিলেন হাতদন্ত জার্মান মনোভাবাপন্ন, হারার আগের মুহূর্ত পর্যন্ত না হারায় বিশ্বাসী। শিল্পের থেকে বরাবর প্রাধান্য দিতেন শৌর্যকে। কথায় বলে ভাগ্য বীরেরই সহায় হয়, আর তদন্তের অভিজ্ঞতা বলে ভাগ্য সহায় হয় একমুখীয় অধ্যাবসায়েরও। কৃপাদৃষ্টি দেয় আচম্বিতে, ঘটে যায় অভাবিত সমাপতন। ঠিক যেমনটা হলো 25শে ফেব্রুয়ারির রাতে। তখন রাত 9:30 বা 9:45 হবে। কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরছিলেন সমরেন্দ্র, একেবারে ক্লান্ত অবসন্ন। ঠান্ডাও লেগেছে একটু, হালকা সর্দি কাশিতে বিব্রত। গাড়ি ছুটছে টলিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারীর দিকে। হঠাৎই খেয়াল হলো একটা কাশির ওষুধ কিনে গেলে মন্দ হয় না। রসা রোডের কাছাকাছি এসে চোখে পড়ল প্রায় পাশাপাশি দুটো ওষুধের দোকান। একটা ঝাঁপ ফেলছে কর্মচারী, যেটা রয়্যাল মেডিকেল স্টোর, আর পাশেরটা তখনও খোলা, সাউথ ক্যালকাটা ফার্মেসি। গাড়ি দাঁড়ালো দোকানের সামনে। দোকানের ছিঁড়ি ছাড় দেখলে ভক্তি হওয়ার কথা নয়। টুলে বসে একজন কর্মচারী, একেবারে অপরিচ্ছন্ন পোশাক, মুখে জন্মান্তরের বিরক্তি। দোকানের তাক আলমারির সিংহভাগই খালি, কিছু ওষুধপত্র সাজানো অবিন্যস্ত। পুলিশের গাড়ি থেকে খদ্দের নামতে দেখে সামান্য নড়ে চড়ে বসলেন কর্মচারী। আচ্ছা, কাশির ওষুধ লাগবে একটা। দাঁড়ান স্যার, দেখছি। মিনিট খানিক দেখে শুনে কর্মচারী দেতো হেসে যে উত্তর দিলেন, একটু রেগেই গেলেন সমরেন্দ্র। স্যার, জ্বর মাথা ব্যথার আছে, কাশির ওষুধ ছিল কিন্তু স্টক শেষ। তেমন দোকান খুলে রেখেছো কেন? বন্ধ করে দিলেই হয়। মালিক কোথায় তোমার? মালিক তো স্যার মাসখানেক হলো আসছেন না। সেই জন্যেই এই অবস্থা দোকানের। কি নাম মালিকের? দোকানটা তুলে দিতে বলো। আগে আগে স্যার বীরেন দত্ত। খবর পাঠিয়েছেন, বাইরে আছেন। রোজ সন্ধ্যাবেলা দোকানে বসতেন, এই প্রথম এতদিন ধরে দেখছি না। পাওয়া গেল না ওষুধ। চালক স্টার্ট দিলেন গাড়িতে। সামান্য এগোনোর পরই গাড়ি থামালেন সমরেন্দ্র। দোকানের কর্মচারী কি বলল যেন, মালিক মাসখানেক ধরে আসছেন না। আরও তো বলল এই প্রথম এতদিন ধরে।
সমরেন্দ্র যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই এই তত্ত্বে ভরসা রাখতেন। মনের খচখচানি দূর করতে চালককে বললেন, এই যা তো, আবার দোকানটার মালিকের ঠিকানা একবার গিয়ে জেনে নিয়ে আয় তো। জানা গেল ঠিকানা 5542 টার্ফ রোড, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের অদূরেই। শরীর আর বই ছিল না, তবু সমরেন্দ্রর মনে হলো একবার ঘুরেই আসি। তিনি সেখানে গেলেন, দেখলেন বীরেন দত্তর ঘর তালাবন্ধ। প্রতিবেশী থেকে জানলেন গত বেশ কয়েক বছর ধরে ওই ঘরেই বীরেন থাকেন স্ত্রী বেলাকে নিয়ে। একটি 6 বছরের ছেলেও আছে। জানুয়ারির শেষে সন্তান সম্ভবা বেলা ভর্তি হয়েছিলেন শিশুমঙ্গলে, এমনটাই তারা শুনেছিলেন বীরেনের কাছে। 30শে জানুয়ারির পর থেকে বীরেনকে তারা আর দেখেননি। ছেলেকে নিয়ে কোথায় চলে গেছেন। কিনারার সম্ভাবনার ইঙ্গিত পেলে যে কোনো তদন্তকারী অফিসারের যা হয় তাই হলো সমরেন্দ্র। অ্যাড্রিনালিনের বাড়তি ক্ষরণ শিরা উপশিরায়। এই অনুভূতি বড় পরিচিত পুলিশের। যারা জটিল মামলা তদন্ত করেছেন তারা জানেন লিখে ঠিক সবটা বোঝানো যাবে না। বেলা দত্ত নামে কোনো সন্তান সম্ভবা যে গত 1 মাসে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি হননি সেটা বার করতে লাগলো ঘন্টা 2। রহস্য আর পর্দানুসীন থাকলো না। এবারে আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়লেন হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। একটি লোককে খুঁজে বার করতে হবে। নাম জানা আছে, জানা হয়ে গিয়েছে যে কোথায় কিসের দোকান, এমনকি বাড়ির ঠিকানাও পাওয়া গিয়েছে। প্রতিবেশীরা চেহারা বিবরণ দিয়ে দিয়েছেন। এরপরও সন্দেহভাজনকে পাওয়া যাবে না? হয় নাকি? সোর্স লাগানো হলো একাধিক। বীরেন দত্তর পারিবারিক এবং ব্যবসায়িক ঠিকুজি গোষ্ঠীর খোঁজ খবর শুরু করার 24 ঘন্টার মধ্যেই খবর এলো বীরেনের নাকি হরিশ মুখার্জি রোডেও আস্তানা আছে। যাতায়াতটা নিয়মিত। নজরদারি চালু হলো সেই মতো। 27শে ফেব্রুয়ারির ভোরে 102A হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে চাদর মুড়ি দিয়ে এক ভদ্রলোককে বেরোতে দেখা গেল। কেদার বোস লেনের মুখে তাকে আটকালো সাদা পোশাকের পুলিশ। এই যে, আপনি কি বীরেন দত্ত? হ্যাঁ হ্যাঁ, কেন? বেলা দত্ত কি আপনার স্ত্রী? হ্যাঁ, কিন্তু কিন্তু কেন বলুন তো? যা জানতে চাইছি উত্তর দিন। উনি কোথায়? লজ্জার কথা কি আর বলবো, বাড়ি ছেড়ে চলে গিয়েছে প্রেমিকের সঙ্গে। আচ্ছা, গাড়িতে উঠুন, আমরা লালবাজার থেকে আসছি, বাকি কথা ওখানেই হবে। খুনের গায়ে কাঁটা দেওয়া বিবরণে আসার আগে একটু পূর্বকথন জরুরি। বীরেন দত্ত, ডাকনাম বেচু, বয়স 34, বজবজের কাছের একটি গ্রামে কেটেছিল ছেলেবেলা। বাবা ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর। বয়স যখন মাত্র 1, বাবা গত হলেন। তার কয়েক মাসের মধ্যে মাও। 2 দিদি, আভা ও কনক, যাদের শ্বশুর বাড়ি যথাক্রমে আন্দুল ও কলকাতায়। বাবা মায়ের মৃত্যুর পর কিছুদিন থাকলেন দিদার গ্রামের বাড়িতে, ভর্তি হলেন স্কুলে। বীরেনের 2 খুড়তুতো দাদা নবমী দত্ত ও যতীন্দ্র দত্ত থাকতেন ভবানীপুরের চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে। বয়স যখন 8 বা 9, দাদারা বীরেনকে নিয়ে এলেন কলকাতায় নিজেদের কাছে।
বালক বীরেনকে ভর্তি করে দেওয়া হলো রামরিক ইনস্টিটিউশনে। পড়াশোনায় যে বিশেষ মন ছিল বীরেনের, এমন অভিযোগ অতি বড় শুভানুধ্যায়ের পক্ষেও করা কঠিন ছিল। রেজাল্ট তো খারাপ হচ্ছিলই, উপরন্তু ক্লাস পালিয়ে প্রাপ্তবয়স্কদের সিনেমা, বিড়ি, সিগারেট, মদ, উচ্ছন্নে যাওয়ার ইঙ্গিত ক্রমশ স্পষ্টতর হচ্ছিল। দাদার একদিন বকাবকি করলেন খুব, চড় থাপ্পড় খরচ করলেন দরাজ হস্তে। ক্লাস 8-এর বীরেন রেগে মেগে চলে এলেন আন্দুলে দিদির শ্বশুর বাড়িতে। জামাইবাবুর ওষুধের দোকান ছিল, টুকটাক কাজ শুরু করলেন সেখানে। 1934 থেকে 44, ঠিক 10 বছর কাটল আন্দুলেই। খুড়তুতো দাদা নবনীর বরাবরই কিঞ্চিত দুর্বলতা ছিল বেচুর প্রতি, নিয়মিত খবর রাখতে। একদিন আন্দুলে গেলেন খোঁজ নিতে, যেমন মাঝে মধ্যে যেতেন। বীরেনকে একটু ছন্ন ছাড়া দেখলেন, মায়াই হলো একরকম। ফের নিয়ে এলেন কলকাতায়। বীরেন তখন বছর 24-এর যুবক। বড় জামাইবাবু শ্যালককে খুব ভালোবাসতেন। রসা রোডে সাউথ ক্যালকাটা ফার্মেসি নামে একটি দোকান করেছিলেন কিছুদিন আগে, সেটা লিখে দিলেন বীরেনের নামে। দাদা নবনীর রমেশ মিত্র রোডের বাড়িতে বসবাস শুরু করলেন বীরেন্দ্র। নবনীর কন্যা কমলা তখন বছর 17-র কিশোরী, ছটফটে, হাসি খুশি, প্রাণবন্ত। শেষে খুড়তুতো দাদার মেয়ের প্রেমে পড়লেন বীরেন। কমলাও ভেসে গেলেন কৈশোরের আবেগে। অনুরাগ ছিল উভয় পক্ষেই। কমলাকে নিয়ে একদিন বাড়ি থেকে পালালেন বীরেন, উঠলেন সদানন্দ রোডের এক ভাড়া বাড়িতে। চেষ্টাও করলেন বার দুয়েক নবনীর বাড়ি গিয়ে বোঝাতে, কিন্তু ফল হল না। তুমুল বাদানুবাদ হল। নবনীর পরিবার এই সম্পর্ককে মানলেন না একেবারেই। মেয়েরও এই গৃহত্যাগের সম্মতি আছে বুঝে নবনী সম্পর্ক ত্যাগ করলেন কমলার সঙ্গেও। পুলিশে অভিযোগ করবেন ভেবেছিলেন প্রথমে, শেষমেশ অবশ্য বিরত থাকলেন সামাজিক মর্যাদাহানির আশঙ্কায়। সদানন্দ রোডের বাড়িতে সংসার পাতলেন বীরেন। নতুন নামও দিলেন কমলার, বেলা রানী। আইনসিদ্ধ বিয়ের প্রথাগত রীতিনীতি অবশ্য মানলেন না বীরেন, বেলার শত অনুরোধ সত্ত্বেও। সিঁথিতে নাম কাওয়াস্তে সিঁদুর ঠেকিয়ে নিরস্ত করলেন বেলাকে। স্বামী স্ত্রী পরিচয়ে দিন কাটতে লাগলো। পুত্র সন্তানের জন্ম হলো বছর দুয়েকের মধ্যে। নাম রাখা হলো বথীন্দ্রনাথ দত্ত, আদরে ডাকতেন বোতন। সন্তানের জন্মের পর বীরেন ও বেলা সদানন্দ রোডের বাড়ি থেকে উঠে এলেন 55-4-2 টার্ফ রোডে। যত সময় গেল বীরেন ক্রমে বেলার প্রতি নিরুৎসাহ হয়ে পড়তে লাগলেন। আলাপ হল শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা শ্রী সরোজকান্তি বসুর কন্যা মীরার সঙ্গে। 48-এর মাঝামাঝি রেজিস্ট্রি বিয়েও সেরে ফেললেন। বেলার অস্তিত্বকে অবশ্যই সম্পূর্ণ গোপন করেই। বীরেনের দিদি জামাইবাবুরা জানতেন বেলা কাহিনী, কিন্তু তারাও তীব্র বীতশ্রদ্ধ ছিলেন এই সম্পর্ককে নিয়ে। ভাবলেন বেলা তো এক অর্থে রক্ষিতাই মাত্র, বিয়ে হলে যদি সম্পর্কে ইতি পড়ে তাহলে ভালোই। এতে যে কারোরই ভালো হবে না, তা সে বেলারই হোক বা মীরার বা বীরেনের, সেটা বিলক্ষণ বুঝেও তারা চুপ থাকলেন। ওই যে একটা কথা আছে, স্নেহ বড় বিষম বস্তু।
বিয়ের পরে প্রথম 2 বছর গোয়া বাগানে দিদির শ্বশুরবাড়িতে মীরাকে রাখলেন বীরেন। সেখানেই জন্ম হলো এক কন্যা সন্তানের, যে পৃথিবীর মায়া কাটালো ভূমিষ্ঠ হওয়ার 2 দিন পরে। মীরা সদ্যজাত কন্যার মৃত্যু শোকে আচ্ছন্ন ছিলেন কিছুদিন। শোকের প্রাবল্য কিছুটা কমলে বীরেনকে বললেন, তুমি তুমি বাড়ি খুঁজতে শুরু করো, আলাদাই থাকবো। বাস্তবে কি কোন বিবাহিত মহিলাই বা চান ওভাবে থাকতে ননদের অনুগ্রহে? নাছোড়বান্দা মীরার জোড়াজুড়িতে বীরেন শেষে 102A হরিশ মুখার্জি রোডের একতলার একটি ছোট ঘর ভাড়া নিলেন। 1953 জন্ম নিল বীরেন আর মীরা শিশুপুত্র। আশ্চর্য কৌশলে রোজ নামচা ছিল বীরেনের। কতই বা দূরত্ব হবে টার্ফ রোড আর হরিশ মুখার্জি রোডের? অথচ বছরের পর বছর মীরাকে জানতেই দেননি বেলার কথা, আর বেলাকে মীরার। দুপুরের খাওয়া সারতেন টার্ফ রোডে, মীরাকে বলতেন কাজের ব্যস্ততায় মধ্যাহ্নভোজ সেরে নিতে হয় YMCর ক্যান্টিনে, আর রাতটা সপ্তাহের অধিকাংশ দিন কাটাতেন হরিশ মুখার্জি রোডের ভাড়া বাড়িতে। বেলাকে বুঝিয়েছিলেন যে দোকানের ওষুধপত্র কেনার কাজে শহরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে ঘন ঘন। বিবেক বর্জিত দুশ্চরিত্র ছিলেন বীরেন, সেটা ঠিকই, কিন্তু সত্যের স্বার্থে স্বীকার্য যে গুণও ছিল কিছু। ছোট থেকেই পাড়ায় যাত্রা নাটকে অভিনয় করতেন এবং নেহাত মন্দ করতেন না। নিউ থিয়েটার স্টুডিওয়ে যাতায়াত ছিল নিয়মিত। সেখানেই আলাপ পরিচয় প্রযোজক আর পরিচালকদের সঙ্গে। 1-2 নয়, প্রায় 6টি ছবিতে অভিনয় করেছিলেন, যার মধ্যে বাঙালি সর্বকালীন মহানায়কের কেরিয়ারের 2য় মুক্তিপ্রাপ্ত ছবি কামনাও ছিল। বাকি ছবিগুলি ছিল নারী, মহাকাল, শুভদা, নিষ্কৃতি ও পাপের পথে। পাপের পথে আক্ষরিক অর্থে পা বাড়ানো অবশ্যই স্টুডিও পাড়া থেকেই। জুটে গেল কিছু ইয়ার দোস্ত। রেসের মাঠ, জুয়ার ঠিক আর নিষিদ্ধ পল্লীর স্পর্শে দিশা হারালেন। ফার্মেসির কাজকর্মে আর মন দিতেন না, কর্মচারীদের উপরই ছেড়ে দিলেন পুরোটা। ফল হলো বাণিজ্য লক্ষ্যে সম্পূর্ণরূপে বিরূপ হলেন। শুরু হলো অর্থ সংকট। এমনিতেই 2টো সংসার চালানো যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তবুও কষ্টের সৃষ্টে চলছিল। কিন্তু চোখে অন্ধকার দেখলেন যখন জানলেন যে বেলা 2য়বারের জন্য সন্তান সম্ভবা। এরপর আমি আর পারছিলাম না স্যার। একে ব্যবসায় মন্দা চলছে, অনেক অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। তারপর বেলা আর মীরাকে মিথ্যে বলে বলে আমি ক্লান্ত। ভয় হতো স্যার যে যদি কোনোদিনও ধরা পড়ে যাই। মীরা তো সন্দেহ শুরু করেছিলই। বেলাও মাঝে মধ্যেই জিজ্ঞেস করত, রোজ রাত্রে এত কিসের কাজ? যখন শুনলাম বেলা আবার মা হতে চলেছে, প্রথমেই মাথায় এলো আবার একগাদা খরচের ধাক্কা। ঠিক করলাম বেলাকে সরিয়ে দেব। আর কোনো উপায় ছিল না স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাস পরে, জিজ্ঞাসাবাদের গোড়ার কথা যে খুব বেশি বিরাম দিতে নেই স্বীকারোক্তির সময়। গোয়েন্দারা থামতে দিলেনও না। বীরেন বলে চললেন, একজোট রাগারাগি করলাম প্রথমে। বললাম, এর সন্তান আমার নয়, হতেই পারে না। আমার রাতে বাইরে থাকার সুযোগ নিয়েছো তুমি।
শুনে বেলা প্রথমে কাঁদল, তারপর খুব ঝগড়াঝাটি হলো। খুনের পরিকল্পনায় একমাত্র পথের কাঁটা ছিল পুত্র বোতন, যার বয়স তখন 6। এখন কি আর করা যায়? তাই মীরার কাছে আষাঢ়ে গপ্প ফাঁদলেন বীরেন। বললেন, এক ঘনিষ্ঠ বন্ধু আর তার স্ত্রী মারা গিয়েছে পথ দুর্ঘটনায়। দেখে গিয়েছেন 6 বছরের ছেলেকে, যে এখন সর্বার্থেই অনাথ। মীরা রাজি থাকলে হরিশ মুখার্জি রোডের বাড়িতে তিনি রাখতে চান। মীরা একটু আবেগপ্রবণ স্বভাবের ছিলেন। তিনি সম্মতি দিলেন এক কথায়। 27শে জানুয়ারি 1954। বেলা তখন পূর্ণ সন্তান সম্ভবা। ফার্মেসি থেকে বাড়ি ফিরলেন বীরেন। রাত প্রায় 10:30। বোতন অকাতরে ঘুমোচ্ছে। বেলা রুটি আলু ভাজা সাজিয়ে দিলেন থালায়। বীরেন নিঃশব্দে খাওয়া শেষ করলেন এবং করেই গালিগালাজ শুরু করলেন বেলাকে। আমি আমি 1 পয়সাও খরচ করবো না এই বাচ্চার জন্য, যে আমারই নয়। ওদিকে ধৈর্যের বাঁধ ভেঙে গেল বেলার। শেষে মেজাজ হারালেন। তোমার কীর্তিকলাপ না আর জানতে কারো বাকি নেই। বীরেন ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বেমক্কা মারধর শুরু করলেন বেলাকে। রান্নাঘরে রাখা দা দিয়ে বেলার ঘাড়ে কোপ বসালেন বেশ কয়েকবার। তার ফলস্বরূপ অবিরাম রক্তক্ষরণ এবং মৃত্যু কিছুক্ষণের মধ্যে। কাঠের আলমারিতে কাপড় চোপড় ছিল, সেসব বার করে আলমারিতেই ঢুকিয়ে দিলেন মৃতদেহ। ধুয়ে মুছে পরিষ্কার করলেন রক্তস্রোত। তার আগে বেলার শরীরে যা গয়নাগাটি ছিল তার সবটা খুলে নিলেন। 6 জোড়া সোনার চুড়ি, সোনার আংটি, কানের দুল, সব। এবং এত কিছুর পরও ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে। টার্ফ রোডের বাড়ির দোতলায় একাই থাকতেন বেনু নামের এক অবিবাহিতা মহিলা, যার সঙ্গে বেলার একটু ঘনিষ্ঠতা ছিল, যিনি অসম্ভব ভালোবাসতেন বোতনকে। বোতন দিনের অনেকটা সময় কাটাতো বেনু মাসির সঙ্গে। 28 তারিখ ভোরে উঠেই পরের ধাপগুলোকে ছকে নিলেন বীরেন। কিরকম? প্রথমেই ভোরে উঠে বেনুদিকে ডাকলাম। বললাম, গভীর রাতে বেলাকে ভর্তি করতে হয়েছে শিশুমঙ্গল হাসপাতালে। ডেলিভারি হবে যে কোনো সময়। বোতনকে কদিন যদি বেনুদি নিজের কাছে রাখেন তাহলে আর কি খুব ভালো হয়। বেনুদিও বেশ আনন্দেই রাজি হয়ে গেলেন। বোতন আবার সকালে উঠে জানতে চাইল যে মা কোথায়। বললাম, মা হাসপাতালে গিয়েছে, তোমার একটা ভাই বা বোন নিয়ে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। সত্যি অচিন্তনীয়। বেলার লাশকে আলমারি বন্দি রেখে দিব্যি সকালে দোকানে বেরোলেন বীরেন। সারাদিন ভাবতে থাকলেন লাশ হাপিস করা যায় কিভাবে। লাশই যদি না পুলিশ পায় তাহলে কাকেই বা ধরবে আর কি বা ধরবে। রাত 9:30 নাগাদ কর্মচারীরা বেরিয়ে গেল। দোকানে জমিয়ে রাখা যুগান্তরের স্তূপ থেকে কয়েকটা বার করে নিলেন বীরেন। রওনা দিলেন টার্ফ রোডে। পরের অংশ বীরেনের বয়ানেই পড়ুন। একেবারে নিষ্পৃহ বিবরণ দুঃসাধ্য।
আমি তারপর বেলার বডি বার করলাম আলমারি থেকে। প্রথমে দা দিয়ে মাথাটা কাটলাম, তারপরে এক এক করে কান, নাক, চুল, হাত, পা, বুক, পেট সব, মুখের চামড়া ছেঁচে দিলাম। যুগান্তরের পাতা দিয়ে মুড়ে নারকেল দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম আলমারিতে। তালাও লাগিয়ে দিলাম। পুরো ঘরটা দু তিনবার ধুলাম ফিনাইল দিয়ে। রক্তে থই থই করছিল তো, গন্ধও বেরোচ্ছিল খুব। সে রাত্রেও নিশ্চিন্ত নিদ্রা ওই ঘরই। 29 তারিখ যথারীতি দিনভর ফার্মেসিতে। রাত্রে ফিরে বীরেন আলমারি খুলে বার করলেন নারকেল দড়ি দিয়ে বাঁধা মোড়কগুলো। রেশন আনার জন্য ব্যবহৃত দুটো বড় বড় ব্যাগে বেলার খণ্ডিত দেহাংশ পুড়ে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ডাকলেন। কালীঘাট পার্কের কাছে গিয়ে ছেড়ে দিলেন রিক্সা। কিছু মোড়ক ফেললেন পার্কে, কিছুটা হেঁটে বাড়ির ফেরার পথে কেওড়াতলা শ্মশানের কাছে শৌচালয়ের পাশে। টার্ফ রোডে ফিরে ফের এক প্রস্থ ধোয়া মোছা ফিনাইল দিয়ে। আলমারিতে বালতি বালতি জল ঢেলে মুছে ফেলা হলো রক্তের দাগ। 30শে জানুয়ারি সকাল। দোকানে বেরোনোর সময় বীরেনের সঙ্গে দেখা হলো বেনুর। বেলার কি খবর বীরেন? ভাবছিলাম একবার দেখতে যাব। হ্যাঁ, না না বেনুদি, এখন যেও না, আজ রাতে ডেলিভারি হবে হয়তো। আসলে প্রেশারটা ওঠানামা করছে তো, ডাক্তাররা আলাদা কেবিনে রেখেছে। বাড়ি তো চলেই আসবে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, তখন তো দেখা হবেই। উৎসুক প্রতিবেশীদেরও একই কথা বললেন বীরেন, এবং পরের কয়েকদিন বেলার সমস্ত গয়নাগাটি সরিয়ে ফেললেন হরিশ মুখার্জি রোডে। মীরা জানতে চাওয়ায় বললেন এক বন্ধু নাকি গয়না বন্ধক রেখেছেন। বেলার ব্যবহৃত কাপড় চোপড় ও প্রসাধনী ফেলে দিলেন টালি নালায়। বোতনকে দিন দুয়েক পরে নিয়ে গেলেন হরিশ মুখার্জি রোডের বাড়িতে। অনাথ বন্ধুপুত্রের গল্প তো মীরাকে বলা ছিলই। মীরা অনুমান করা যায় যে নির্ঘাত সন্দেহ করেছিলেন কিছু। বোতন নিশ্চয়ই মীরার সামনেই বাবা বলে ডাকত বীরেনকে। 6 বছরের অনাথ হওয়া বালক চট করে অন্য কাউকে বাবা ডাকবে কেন? স্বামীর অপকীর্তি অনুমান করেও মীরা নীরব থেকেছিলেন। সেটা কি সংসার রক্ষার দায়? সাক্ষ্য প্রমাণ সংহত করা হলো নিবিড় যত্নে। পান থেকে চুন খসারও বিলাসিতা ছিল না তদন্তকারী অফিসারের কাছে। হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো বেলার গয়না। টার্ফ রোডের বাড়ি আলমারি থেকে উদ্ধার করা হলো দা, ওয়েপন অফ অফেন্স। যাতে লেগেছিল চুল। মেঝেতে জমাট বাঁধা রক্তের দাগ থেকে সংগৃহীত হলো নমুনা, অর্থাৎ স্যাম্পল ব্লাড। উদ্ধার হলো ফিনাইলের বোতল, সেটাতেও কিছুটা চুল আটকে ছিল। রক্তের নমুনা যে মনুষ্যদেহেরই সেটা প্রমাণ হলো ফরেন্সিক পরীক্ষায়। মৃতা নারীর সংরক্ষিত চুল আর দত্তদের বাড়িতে দা আর ফিনাইলের বোতলে আটকে থাকা চুল যে একই ব্যক্তির, তাও নিশ্চিত হলো বৈজ্ঞানিক পরীক্ষাতেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছিল আদালতের বিচারে। মৃতা যে বেলা রানী, প্রমাণের জন্য বেলার সন্তান সম্ভবা থাকার নথি একান্ত প্রয়োজন ছিল। সেটিও জোগাড় হলো। টার্ফ রোডের বাড়ি তল্লাশির সময় পাওয়া গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের আউটডোরের টিকিট।
1953 24শে নভেম্বরের সেই টিকিটে স্পষ্ট লেখা ছিল, স্ত্রীরোগ বিশারদের কাছে গিয়েছিলেন বেলা অন্তঃসত্ত্বা অবস্থায়। নিজের ফার্মেসিতে যুগান্তর পত্রিকা রাখতেন বীরেন। বিক্রি করতেন না, পুরনো কাগজও জমিয়ে রাখার অভ্যেস ছিল। বাজেয়াপ্ত করা হলো সমস্ত কাগজ, এবং ঠিক যেমনটা ভাবা হয়েছিল সব ছিল কালানুক্রমিক, শুধু কয়েকটি দিন বাদে। সেই দিনগুলি যেদিনের কাগজ দিয়ে মোড়া হয়েছিল বেলা রানীর দেহের টুকরো টুকরো অংশ। পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে এর তাৎপর্য ছিল অপরিসীম। মাননীয় আদালতও লিপিবদ্ধ করে রেখেছিলেন রায়। ময়নাতদন্তের সময় আবিষ্কৃত মৃতার পায়ের পাতার অস্বাভাবিক দৈর্ঘ্যের কথা উল্লেখ করেছিলাম আগে। বীরেনের গ্রেপ্তারির পর খবর দেওয়া হলো বেলা রানীর আত্মীয় পরিজনদের, যাদের সঙ্গে বীরেন ও বেলার বিশেষ সম্পর্ক ছিল না পারস্পরিক তিক্ততার কারণে। মৃত্যুর খবরে ছুটে এলেন স্বজনরা, এবং দেখা গেল বেলার বাবা, কাকা, ভাই, বোনের পায়ের পাতাও বেলার বাবা, কাকা এবং ভাই বোনের পায়ের পাতাও মৃতার মতোই একটু বেশি বড়। ডিটেকটিভ ডিপার্টমেন্টের তৎকালীন ডেপুটি কমিশনার ডিসিডিডি চিঠি লিখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রথিতযশা অধ্যাপক ডক্টর এস সরকারকে। মৃতার পায়ের পাতার ছবি এবং বাবা কাকাদের পায়ের পাতার ছবি ট্রেসিং করে পাঠালেন। জানতে চাওয়া হলো, অ্যানথ্রোপোলজির তত্ত্ববিচারে কি বলা সম্ভব যে এরা একই বংশোদ্ভূত কিনা? গভীর পর্যবেক্ষণের পর ডাক্তার সরকার মতামত পাঠালেন ইতিবাচক, অর্থাৎ এটি একই বংশেরই। প্রমাণের বুনিয়াদ দৃঢ়তর হল। আসলে এত কাঠখড় পোড়ানোর প্রয়োজনই হতো না আজকের দিন হলে, যদি ডিএনএ পরীক্ষার সুবিধা থাকত। কিন্তু তখনকার দিনে সে সুবিধা আর কোথায়? অপরাধ তদন্তে ডিএনএ পরীক্ষার ব্যবহার তো শুরু হয়েছে মাত্র কয়েক দশক আগেই। 1986 সালে ইংল্যান্ডের লিসেস্টারে 2টি খুন ও ধর্ষণের মামলায় বীরেনের কুকর্মের কফিনে শেষ পেরেকটি পোঁতা হল কমলা ওরফে বেলা রানীর মায়ের সাক্ষ্যে। এর আগে বলা হয়েছে যে সংরক্ষিত ছিল মৃতার উরুর অংশবিশেষ। বাঁ উরুতে ছিল একটা কাটা দাগ, যা এক ঝলক দেখেই আকুল কান্নায় ভাসলেন কমলা ওরফে বেলার গর্ভধারিণী। বললেন 8 বছর বয়সে পড়ে গিয়ে উরুতে গুরুতর চোট পেয়েছিল মেয়ে। এই দাগ সেই দাগই। মা তো, সন্তানকে কে আর তার থেকে বেশি চিনবেন? পেশ করা হলো। এতটুকু অতিশয়োক্তি না করেই লিখছি সোনায় বাঁধানো চার্জশিট, যা খুনের মামলার তদন্তকারীর কাছে আজও শিক্ষণীয়, সেটা গ্রাহ্য হয়। যা খুনের মামলা তদন্তকারীদের কাছে আজও শিক্ষণীয় গ্রাহ্য হয়। আলিপুর দায়রা আদালতের বিচার পর্বে অভিযুক্তের আইনজীবী তর্কের তুফান তুললেন। দাবি যে মৃতা আদৌ বেলা রানী নন, বেলা অজ্ঞাত পরিচয় প্রেমিকের সঙ্গে নাকি পালিয়ে গিয়েছেন। যে দাবি সর্বৈব মিথ্যায় পর্যবসিত হল 6 মাস ধরে চলা সওয়াল জবাবের চাপানুতরে। পারিপার্শ্বিক প্রমাণের নিশ্চিদ্র বুনন এবং ফরেন্সিক পরীক্ষার তথ্যের চুলচেরা বিশ্লেষণের পর বীরেনকে ফাঁসির সাজা শোনাল আদালত। রায় পরিবর্তন হলো না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও। প্রাণদণ্ড বহাল থাকল। 1956 18 জানুয়ারির ভোরে
আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি কাঠ দেখা দিল নারকীয় অপরাধের কর্মফল রূপে। কালো কাপড়ে ঢাকল মুখ, গলায় আঁট হয়ে বসল দড়ি। পূর্ব নির্দিষ্ট সময়ে বীরেন দত্তের পায়ের তলা থেকে সরে গেল পাটাতন। ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের জনক বলা হয় ইতালীয় সমাজতাত্ত্বিক সিজার লম্ব্রোসোকে, যিনি বিজ্ঞান এবং নৃতত্ত্বকে এক যোগসূত্রে বেঁধে তথ্যভিত্তিক বিশ্লেষণে অপরাধীর মনের গহনতম অন্দরে ঢোকার প্রয়াস শুরু করেছিলেন। মূলত সেই আধারেই ঊনবিংশ শতাব্দী থেকে এই বর্তমান সময় পর্যন্ত নিরন্তর জারি রয়েছে অপরাধ গবেষণা। নিত্য নতুন বিশ্লেষণে অজানা দিগন্তের সন্ধান মিলছে প্রতিনিয়ত। বেলারানী হত্যা মামলার তত্ত্ব তলাশে কেস ডায়েরির হলুদ হয়ে আসা পাতা উল্টোতে বসে তবু মনে হয় কিছু ঘটনা থাকেই যা গবেষণালব্ধ তথ্যের আজ্ঞাবহ নয়, যা জ্ঞানগর্ভ ব্যাখ্যার অতীত। আপনারা সব শুনলেনই তো। ভাবুন তো, কোন তথ্যের ব্যাখ্যায় ধরা যায় যে বীরেন দত্ত রচিত এই নিধন নাট্য সে যুগে যা পাশবিকতায় কল্পনাতীত এবং নৃশংসতায় নজিরবিহীন। ত্রিনিদাদের বিশ্ববন্দিত ইতিহাসবিদ CLR জেমস তার বহু পঠিত বিয়ন্ড এ বাউন্ডারি বইতে লিখেছিলেন, হোয়াট ডু দে নো অফ ক্রিকেট হু অনলি ক্রিকেট নো? অর্থাৎ যারা শুধু ক্রিকেটই জানেন তারা আর কতটুকুই বা ক্রিকেট জানেন। অপরাধীর মনের অন্দরমহলও অনেকটা তাই। যতটুকুই দেখা যায় বা জানা যায় তার থেকে অদেখা বা অজানা থেকে যায় ঢের বেশি। এ হলো এক অন্য পৃথিবী, অন্য ছায়াপথ, যেখানে মনোজগতের আলো আধারী ধোঁয়াশা কুয়াশা এক বিছানায় শুয়ে থাকে পাশাপাশি। যেভাবে রচিত হয়েছিল এই চিন্তাতীত হত্যালীলা, মনে পড়ে যায় কবি শক্তি চট্টোপাধ্যায় সেই অমর লাইন দুটি। ব্যঞ্জনা বিস্তৃত বহুদূর, তা ছুঁতে চাওয়ার ধৃষ্টতাও নেই। তবু এই মামলার দলিল দস্তাবেজ নাড়াচাড়ার সময় কি অমোঘ মনে হয় কবির ওই উচ্চারণ, পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত। আপনারা শুনছিলেন সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজার সিরিজের আরেকটি ঘটনা, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলেও পারত। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলে যদি গল্পগুলো বা ঘটনাগুলো যেগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ফর ফিউচার আপডেটস। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্প বা ঘটনা নিয়ে। নমস্কার।